সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবার চেষ্টা করব। প্রিন্স ভাই, আজকে বাজেট উত্থাপন করা হচ্ছে, এই প্রথমবার এই সরকারের প্রথম বাজেট এবং ডক্টর সালেউদ্দিন আহমেদের প্রথম বাজেট। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে এই বাজেট বক্তৃতা প্রচার করা হবে এবং এই বাজেটটি 54তম। এই বাজেটটি কিন্তু 17 বছর পর আবারও পার্লামেন্টের বাইরে এই বাজেট উপস্থাপিত হচ্ছে। তো এই বাজেট নিয়ে আপনার এক ধরনের রাজনৈতিক ভিউ আছে, ব্যক্তিগত ভিউ আছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান বাস্তবতার উপরে ভিত্তি করে এই বাজেটটি হচ্ছে বলে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনার মূল্যায়ন কেমন? এখনো পর্যন্ত বাজেট যেহেতু পেশ হয়নি, তো পাশ হয়নি যেহেতু, তো তারপরেও তো মূল্যায়ন থাকবে এক ধরনের। জি জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজকেই, কারণ আজকে বাজেটটা উত্থাপিত হচ্ছে এবং নিশ্চয়ই আমি জানি না কতটুকু আলাপ আলোচনার সুযোগ থাকবে, কারণ এটা মনে রাখা দরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং তারা তো পেশ করছে এবং নিজেরাই অনুমোদন করে ফেলবে। হয়তো দুই একটা সংশোধনী করবে কিনা তো আমাদের জানা নেই। ইতিমধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি সে বিষয়ে দুই একটা মন্তব্য করতে পারি। প্রথম কথা, এটা একটা যদি ভালো হতো আমরা এই সময় একটা সংসদ পেতাম এবং সংসদে বাজেটটা উত্থাপিত হতো, কারণ গণঅভ্যুত্থানের পরে যদি একটা সংসদের মধ্য দিয়ে বাজেটটা হতো তাহলে কিন্তু দেখা যেত গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলো বাজেটের মধ্যে আমরা এক নম্বর আনতে পারতাম, না আনলেও বাইরের থেকে প্রচার প্রপাগান্ডায় যেতে পারতাম। তাহলে সেটা আমরা পারি নাই সঙ্গত কারণ। এখনো পর্যন্ত বাজেটের অনেক কিছুই আপনাদের অজানা। এমনও জানা না, তবুও বলছি, মানে আমি বললাম যে এই পয়েন্টটা আমরা পারিনি, সেটা একটা বলবো যে বাস্তবতা, এটা একটা বাস্তব। সুতরাং এটাকে নিয়ে আমি অভিযোগের জন্য বলছি না। এবার দ্বিতীয় পয়েন্ট, আমরা এটা তো আশা করেছিলাম যে এই বাজেট প্রকাশের আগে তারা রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে একটু কথাবার্তা বলবেন, কারণ পার্লামেন্ট নেই কিন্তু আমরা তো আছি। কারণ যারা এত দীর্ঘদিন ধরে গণঅভ্যুত্থান করলাম, বিগত দিনে এই সরকারকে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে উঠেছে, তার মধ্যে তো অর্থনীতি দুর্বৃত্তায়ন একটা বড় ব্যাপার এবং বাজেট সম্পর্কে আমরা অতীত দিনে সবচেয়ে বড় ক্ষতি করেছে অর্থনীতির। কারেক্ট। তাহলে সেটা কিন্তু তার সেই সুযোগটা আমরা পেলাম না, তাহলে এই একটা সংকট কিন্তু রয়ে গেল এবং আমার বিবেচনায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা ছোট হলেও ক্ষতচিহ্ন থেকে যাবে। আরেকটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সরকার শুরুতেই দেখবেন তারা সংস্কারের কথা বলল, এখনো এটা চলমান বক্তব্য। আরেকটা হচ্ছে শুরুতে এই যে আন্দোলন আমরা করে এবার জয়ী হলাম, এই আন্দোলনের মধ্যে কিন্তু বৈষম্যহীনতার কথা এসেছে, সামাজিক বৈষম্যতা। তাহলে যে বৈষম্য দূর করার জন্য অর্থনৈতিক বৈষম্যতাটা প্রধান। তাহলে যদি ওনারা সেই অর্থনৈতিক বৈষম্য দূর করার একটা ট্রেন চালু করতে পারতেন, অথবা পুরো অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার একটা ট্রেন চালু করতে পারতেন আলাপ আলোচনার মধ্য দিয়ে বাজেট পেশের আগে, তাহলে কিন্তু অনেকগুলো পজিটিভ কাজ করতে পারতেন। সেই কাজটাও তারা করে নাই। সুতরাং আমার বিবেচনাটা ক্ষতচিহ্ন হিসাবেই থেকে যাবে। তাই আমি এরকম ক্ষত নিয়ে আসলে এই বাজেট কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে? শুরুতেই আপনি যেটি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা যেত, সেটি করা হয়নি, সেটি এক ধরনের ক্ষত। তাহলে এই রাজনৈতিক দলগুলো কি এই বাজেটকে, বা সাধারণ রাজনৈতিক দলগুলো তো মানুষের প্রতিনিধিত্ব করে, সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে, এই মুহূর্তে পার্লামেন্ট না থাকলেও রাজনৈতিক দলগুলোই ঘুরে ফিরে সাধারণ মানুষের কথা বলে, তো সেই রাজনৈতিক দলগুলো কি এই বাজেটকে স্বাগত জানাবে বা এই বাজেট বাস্তবায়নে কতটুকু সহযোগী হবে? আচ্ছা, এই ব্যাপারে আমি প্রথমে তো একটা পার্ট বললাম, এবার আপনার এই কথার ধরে এটা বলতে পারি যে হয়তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার করছে, আমরা এটা নিয়ে খুব একটা সমালোচনার মধ্যে যাব না অন্য বিবেচনায়, কারণ এদের কাছ থেকে তত প্রত্যাশা নেই। কেন? একেবারে রুটিন গভর্নমেন্ট। হ্যাঁ, কারেক্ট, সেটাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, দেখেন বাজেটটা নির্ভর করে কোন দর্শনের উপরে ভিত্তি করে করছি। এখন এই সরকারের তো কোনো দর্শন আমরা আশা করব না, কারণ যে বললাম রুটিন কাজ এইগুলো করা,
কিন্তু ওই যে আমি একটু আগে যে কথাগুলো বললাম, ওই কাজগুলো করলে কতগুলো পজিটিভ চিন্তা করতে পারতাম, সেটা যেহেতু করে নাই, তার মানে এটা দাঁড়াবে কি? এইখানে কেন আমরা গতানুগতিকতা দেখব, নতুন কোনো চমকের মধ্যে আসবে না, এবং এইটা হয়ে যাবে একটা গতানুগতিকতার ছোঁয়া ছাড়া আর কিছু নাই। কিন্তু এবার আমি আসি প্রস্তাবিত বাজেট এবং যতটুকু আমরা জানলাম তা দিয়ে আমি দু একটা মন্তব্য মাত্র করি। দেখেন, আমি এবার একটু ফিরে যাই বিগত দিনে, কারণ আমাদের সবকিছুর একটা বড় ব্যাপারটা কি এইবারে গণ অভ্যুত্থানে, যে আমরা আর কখনো যেন কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা ফিরে না আসে, তার জন্য রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই দুর্বৃত্তায়নকে আমরা উপড়ে ফেলতে চাই। তাহলে এই যে আমরা বাজেট নিয়ে অনেক কথা বলতাম, তার মধ্যে আমি অনেক কিছু বাদ দিয়ে দর্শনের কথা একটা বললাম। আচ্ছা, দর্শনটা না হয় আমি রাখলাম এই জন্য যে যারা ক্ষমতায় আসবে তাদের দর্শনের বাইরে ইচ্ছা করলে কমিউনিস্ট পার্টির দর্শন বাস্তবায়িত হবে না। কিন্তু ধরুন দুইটা ইন্ডিকেটরের যদি আমি বলি, একটা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে বাজেটটা ছিল দেখবেন ধার করে ঘি খাওয়া, এবং আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ, এবং খেয়াল যদি করেন, ঘাটতি তো এমনিও হয়, ঘাটতি তো আছেই। আমাদের যদি আমি তথ্য ভুল না হয় প্রায় 18.5 লক্ষ কোটি টাকার মতো কিন্তু আমাদের বিদেশি ঋণ আছে। এবারও প্রায় 2 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার কথা বলা আছে। তাহলে পরিস্থিতি আমাদের কি ভয়াবহ বুঝি। এবং আরো ভয়াবহ চিত্র হচ্ছে, যদি খেয়াল করেন দেখবেন এইবার কত 7,90,000 কোটি টাকা বাজেট পেশের কথা বলা হচ্ছে, 2,26,000 কোটি টাকা সুদ পরিশোধ, 22 থেকে 26,000 কোটি টাকা, চিন্তা করতে পারি। এবং আপনি যদি আরেকটা তথ্য দেখেন যে এই ক্ষেত্রে বিগত সরকার আমলে বিদ্যুতে অপ্রয়োজনীয় প্রকল্প, বেশি টাকা দামে এগুলো করা, সারের ভর্তুকি খুবই যথাযথ, এটা তারাও ঠিক করেছিল, এখনো রাখা দরকার, কিন্তু তাতে আমরা দেখতে পারি সেক্ষেত্রে ভর্তুকি যাবে প্রায় 1,16,000 কোটি টাকা। আপনি আমাদের বেতন ভাতা, তাতে প্রায় 97,000 কোটি টাকা, মানে প্রায় 1 লক্ষ কোটি টাকা। তার মানে আমার প্রায় 8 লক্ষেরও কম কোটি টাকার বাজেটে প্রায় 3-4 লাখ কোটি টাকা কিন্তু আপনি এরকম কয়েকটা জায়গায় চলে যাবে। তাহলে আপনি কোথায় যাবেন? তার মানে ঋণ করে ঘি খাওয়ার ওই ধারাটা বোধহয় এবারও বাতিল করতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটি একটি দিক। আরেকটা দিক, অনেক কথা ভীষণ তারা বলবে, সেটা অন্য জিনিস, কিন্তু ধরেন এই যে বৈষম্যহীনতার পয়েন্টটা যেটা আসছে, মানে অর্থনৈতিক যে বৈষম্য, যে বৈষম্যের কারণে আমাদের সমাজ থেকে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু বিলুপ্ত করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট শাসকরা। তো সেই মধ্যবিত্ত কি ঘুরে দাঁড়াতে পারবে এই বাজেটে? না, কারণ আপনার বাজেট মানে কি, বাজেট তো মানুষের জন্য, দিন শেষে মানুষ যাতে, জনগণ যাতে উপকৃত হয়। মধ্যবিত্ত শ্রেণী যারা ভেঙে গেছে, সেই ভেঙে যাওয়া মধ্যবিত্ত শ্রেণীর জন্য কি কোনো সুখবর থাকছে এই বাজেটে? ওই যে বললাম যে আমার বিবেচনা এখনো পর্যন্ত যতটুকু খবরাখবর পাচ্ছি এরকম সুখবরের কিছু দেখছি না। কেন? তাও যদি আমরা একটা দুটো আবার চলে যাই সরকার ইন্ডিকেটরের কাছে, তথ্যের কাছে, দেখেন মানুষের জিনিসপত্রের দামের লাগাম তো তারা টেনে ধরতে পারে নাই, মানুষের আয় কিন্তু বেশি বাড়ে নাই, তাহলে প্রকৃত আয় কমে গেছে। তার মানে আগে যে টাকা নিয়ে বাজারে যে জিনিস কেনা যেত তার থেকে এখন যদি 10 টাকা বেড়েও থাকে, বাজারে গেলে কম পণ্য পাচ্ছে। এটি একটি। বিশ্বব্যাংক কি বলছে, 27 লক্ষ লোক এই সময়, এই সরকার সময় দরিদ্র জীবনযাপন করছে। আমাদের দরিদ্র বেড়েছে, আরো দরিদ্র বেড়েছে। আমাদের বেকারের সংখ্যা বেড়ে গেছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ নাই দেশি বিদেশি। তাহলে আপনি কি স্বস্তি আপনি পাবেন? মিডল ক্লাস তো কথা বলে না, সে লুকায়। সে যদি কোথাও আত্মীয় স্বজন বাড়ি যায়, তাকে আলু ভর্তা ডাল ভাত খেতে দিলে এসে বলে যে না একটু ভালো খেয়ে এসেছি। আর আমাদের গরিব মিডল ক্লাস, এই মানে মধ্যবিত্ত মানুষ, আমাদের কিন্তু একটা অদ্ভুত আবিষ্কার আছে, কম খেয়ে কিভাবে বেঁচে থাকা যায় সেটা আমরা করেছি। যার জন্য মানুষ জিজ্ঞেস করলে বলি না আল্লাহ ভালো রাখছে, জিজ্ঞেস করলেই আমরা তো নিজেদের কথা বলি না, খারাপ কথাটা বলতে চাই না আর কি। তা সেইটা তো কোনো ভালো ইন্ডিকেটর না। তা সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং আপনি আরো ছোট ছোট কথা যদি বলি, যেমন ধরেন দুর্নীতি, তার লাগাম তো টেনে ধরার কথা। আপনি দেখেন এই সময়কালে বিভিন্ন অফিস আদালত বলছে যে না, দুর্নীতির লাগাম টেনে ধরা যায়নি, বেড়েছে। হ্যাঁ, কোথাও কোথাও তাই বলে যে এখন ওই আগের দুর্নীতির সাথে বলে এখন রিস্ক টাকা দিতে হবে, এগুলো পত্রিকায় চলে আসছে। আগে যেমন বিভিন্ন অফিসে পার্সেন্টেজ প্রথা ছিল যে 2%, 3%, সেটা 6 পর্যন্ত গড়িয়েছে। তাহলে দেখেন কি ভয়াবহতা। ওই যে বললাম যে এখন একটা রিস্ক নিয়ে কাজ করতে হবে, কারণ টাকা বেশি দাও, তাহলে এইটা তো ভয়াবহতা। তা সেইটা তো টেনে ধরার আমরা কোনো লক্ষণ দেখছি না। টেনে ধরার আরেকটা জায়গায় খালি বলে আমি অন্য আরেকটা পয়েন্টে যাই। যেমন আমাদের বিভিন্ন সামাজিক বেষ্টনী খাত কিন্তু অনেক আছে, 100-র উপরে, এবং এই জায়গাগুলো বিগত দিনে কি দেখেছি, অনেক ক্ষেত্রে বরাদ্দ ছিল কিন্তু যথাযথ মানুষের কাছে পৌঁছাতো না, বিরাট লোপাট হয়ে যেত। তা আপনি এই সময়কালে আপনি দেখবেন অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছে।
ডেভেলপমেন্ট ওয়ার্ক বিশেষ করে আমি বলছি ছোটখাটো না, ডেভেলপমেন্টের জন্য। তার আগে বলছি সামাজিক বিষয়, ধরুন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ধরনের। তাহলে আপনার তো ওই ফুটোটা আগে বন্ধ করতে হবে, করে প্রকৃত মানুষের কাছে পৌঁছানো কাজ করতে হবে। উদাহরণ দিই, আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে, কি হতো, ডাক্তার ঠিক মতো যেত না, ওষুধের যা বরাদ্দ ওষুধ লোপাট হয়ে যেত। তাহলে আপনি ফুটোটাও বন্ধ করার কোনো আলামত কিন্তু দেখছি না, এখনো পর্যন্ত সেটা দেখছি না। তার মানে যতটুকু বাজেটে বরাদ্দ চোখের সামনে দেখানো হবে সাধারণ মানুষের জন্য, আপনি যদি ফুটা বন্ধ না করতে পারেন, সেই কাজটা কিন্তু করতে আমরা পারা যাবে না। কেন বন্ধ করতে পারলো না কেন? আসলে আমি মনে করি যে এইটা তো ওই যে বললাম, রেগুলার সরকার না হলেও তার কাছে কিন্তু অপরচুনিটি না, রেগুলার সরকার না, কিন্তু সবগুলো রাজনৈতিক দল এই সরকারকে ওন করে। ওই কথাটা আমি বলতে চাইছি, রেগুলার সরকার না হলেও তার কাছে একটা বড় অপরচুনিটি ছিল। কি অপরচুনিটি? আপনি যেটা বললেন। তাহলে সরকার যদি এইবারও বাজেট করার আগে অন্ততপক্ষে রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী এদের সাথে কথা বলতো, ভাই অতীত দিনে দেখেছি এই স্বৈরাচারী সরকার আমলে এই লুফল্ট ছিল, আমরা বন্ধ করতে চাই, তোমরা আমাদেরকে হেল্প করো। তো আমরা কি করতাম না? আমরাই তো তথ্য দিতে পারতাম। মানে আপনারা যারা সমালোচনা করেন, অফকোর্স আমি সমালোচনা তথ্য দিতে পারতাম, বলতাম যে উপজেলাগুলোতে তাহলে এইটা করেন, এটা করেন, এই জায়গাগুলো নিতাম। বা সংস্কারের যে খাতগুলো আছে, ধরেন স্বাস্থ্য থেকে শুরু করে অন্য জায়গায় তার যে পজিটিভ জায়গা দুর্নীতি দমনের, সেইটা আপনি বাজেটে প্রতিফলন করেন। এই জায়গা তো তারা করলেন না। এখন কেন করলেন না? কিন্তু এই বাজেট নিয়ে তো বিতর্কেরও সুযোগ, ওই যে বললাম, বিতর্ক তো আমরা করব না। এবং ইনফ্যাক্ট এই বাজেট নিয়ে কিন্তু আলোচনাও হলো না। এর আগে কিন্তু মানে রেগুলার বাজেট যেটি স্বাভাবিকভাবে হয়, সেটি নানান ধরনের আলাপ আলোচনা হয়, উপস্থাপন হয়, সেখানে তর্ক হয়, বিতর্ক হয়, পরে দীর্ঘ 1 মাস তর্ক বিতর্কের পরে সেটি পাস হয়। কিন্তু এবার তো পেশ এবং পাস। আমি একটা অনুরোধ করতে পারি, মানে চাই, তাতে রাখবেন কি রাখবেন না তাদের ব্যাপার। কারণ বলছি যে আমরা তো বাজেটের অ্যাকচুয়ালি গতানুগতিকতাই দেখছি, নতুন চমক দেখছি না, সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য। যেমন একটি আছে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5, কিন্তু বিগত বছরে ছিল 3.97%। এবার মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা রয়েছে 6.5, আর এখনো পর্যন্ত কিন্তু 9+। ওনারা ওনাদের 1 নম্বরে বলতেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করব, আমরা তো সেই আলামত গুলো দেখতে পাচ্ছি, কিন্তু মুদ্রাস্ফীতি এখনো 9+। সেটাই বললাম যে আলামত দেখতে পাচ্ছি না। তার মানে যদি আমাদের যিনি এটা প্লেস করবেন, ওনার যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে, তাতে সফল করতে পারবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, যেমন দেখেন আমাদের যে দুর্নীতি লুটপাটের যে টাকা আছে, সেই লোপাট করার টাকা যদি যতটুকু উদ্ধার করা যেত, বা যেগুলো ইতিমধ্যে জব্দ করা হয়েছে, অথবা এখানে যে প্রপার্টি গুলো আছে সেগুলো অন্তত জব্দ করা যেত, জব্দ করারটা, সেটা কিন্তু আমরা সোশ্যাল ওয়েলফেয়ার অন্য জায়গায় ব্যবহার করতে পারতাম কিনা, সেটা দরকার ছিল, কিন্তু এখনো সে আলামত দেখছি না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেমন এগুলো আমি বলছি যে পুরনো ধারাবাহিকতা আমরা ভুলে এসেছি, যেটা আমরা ওই সরকারের কাছে আশা করিনি, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারে আশা করতে পারতাম, যেহেতু আমরা সবাই সমর্থন দিয়েছি। সেটা কি? আমরা বলেছি অনেক ক্ষেত্রে গরিব সাধারণ মানুষের উপরে এমন ভাবে দেখা যায়, এবারে কিন্তু করের বোঝা কমানো হবে কোনো আলামত দেখছি না। কিন্তু আমরা বলেছিলাম, হ্যাঁ অফকোর্স বলার কথা বলে, কিন্তু আমরা বলেছিলাম যে বিশেষ করে যারা অনেক ধনী তাদের উপরে কর বাড়ানো, সম্পদ করের বিষয়টাকে বিবেচনায় নেওয়া, আমরা কিন্তু এটা দেখলাম না। কালো টাকা সাদা করার কথা আমি জানি না যে এনারা এইবারও সেই ধারা অব্যাহত রাখবেন কিনা, কারণ এটা আমরা কিন্তু দীর্ঘদিন বলে আসছিলাম এটা অনৈতিক জায়গায়। মানে কালো টাকা সাদা হয়ে কিন্তু জনগণের বা রাষ্ট্রের কোনো উপকারে ওইটা ওদেরই কাছে যায়। এইটাই যার জন্য আমি এটা অনুরোধ না, সেটি আমরা আশা করব যে পূর্ণাঙ্গ বাজেট দেখার পরে আমি অনুরোধ করব আমাদের টেলিভিশন মিডিয়া এবং আমরাও, যদিও ঈদের ছুটি হয়ে যাচ্ছে, ঈদের সবাই ডামাডোলে থাকবে, কিন্তু আমরা যদি ব্যাপক আলাপ আলোচনা করতে পারি এবং বিশেষ কতগুলো জায়গায় থ্রাস্ট দিয়ে কথা বলতে পারি, এবং তখন এই অন্তর্বর্তীকালীন সরকার তার বাজেট পাশের আগে যদি কিছুটা হলেও শোনেন, তাহলে সেটা কেন, আমি লাভের কথাটা আমি 2টা কারণে বলতে চাই। প্রথম লাভ হচ্ছে, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে কি, তারা একটা পজিটিভ যদি ট্রেন্ড সেট করতে পারে, তাইলে পরবর্তীতে কোন নির্বাচিত সরকার এসে এই ট্রেনের বাইরে গেলে জনগণ কিন্তু ধরে ফেলতে পারবে। তাহলে এইটা তো ওনাদের কাছে আমরা প্রত্যাশা করি, এটাও এক ধরনের সংস্কার হতে পারে। অফকোর্স এটাই হবে। আরেকটা হচ্ছে যে মিনিমাম তারা যে কিছুটা পজিটিভ সাধারণ মানুষের জন্য ভাবছে, সেইটা যদি করতে পারে তাহলে একটা কাজ হবে। কিন্তু আমি জানি না যে তাদের মধ্যে এই অ্যাটিটিউডগুলো আছে কিনা, এখনো পর্যন্ত কোনো আলামত দেখছি না। কেন? ওই যে শুরু যেটা বললাম, দেখেন ওই আলোচনায় ঢুকতে পারলাম না। এমনকি আমি খুবই ক্ষোভের সাথে এবং ক্ষুব্ধতার সাথে এই কথা বলতে চাই, শুরুতে এই সরকার অনেকগুলো ভালো কাজের মধ্যে একটা তো করেছিল, যে ওই যে দুর্নীতি শ্বেতপত্র কমিটি করেছিলেন, তারা কিন্তু যথাসময়ে প্লেস করলেন। তার যিনি প্রধান, তিনি এখন আক্ষেপ করে বেড়াচ্ছেন
যে এই সরকারের অনেক রোড ম্যাপ, অর্থনীতির কোনো রোড ম্যাপ, মানে এই সরকার অনেক সংস্কার, পত্রপাঠ বিদায়ের মতো কোনো সংস্কার নেই। এমনকি তিনি বলছেন যে আমরা এত কষ্ট করে করলাম, এটা পড়ে দেখার কেউ নেই, তাহলে এটা যাব কোথায়? এবং আমি আপনাকেও একটু ক্ষোভের সাথে বলছি, যেমন এই যে 2 তারিখ 3 তারিখ বাজেট পেশের দিন, পরের দিন দেখবেন সংস্কার নিয়ে অনেকগুলো আলোচনা হচ্ছে, দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন হচ্ছে 3 তারিখ, এইখানে ফার্স্ট রাউন্ড মানে দ্বিতীয় পর্বের ফার্স্ট রাউন্ড আলোচনা, এবং সেখানে কিন্তু অর্থনীতি নিয়ে আজকে তো শুরু, এবং আগামীকালও যেটা হবে সেটা আমি অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাকে, সেই জায়গায় সেটাই অ্যাডভান্স বলে দিচ্ছি যে সেইখানেও এই অর্থনীতি এইটা নিয়ে কোনো কথাবার্তা নাই। কিন্তু যেটা সেটি তো আসলে দরকার ছিল কমিশনের বৈঠক, আমি বলছি সেইটাও ওই যে যদি কালকের এই বৈঠকটা না করে অর্থনীতির এই সংস্কার নেই তো গভর্নমেন্ট একটা বৈঠকে ডাকতে পারে, অথবা বাজেট নিয়ে সবগুলো রাজনৈতিক দলের সাথে ডায়লগ করতে পারত, বড় মিলনায়তন। আমি বলছি যে সেইটার মানে মাথার মধ্যে এটা নাই। এখন নাই কেন সেটার উত্তর জানি, বলতে চাইছিলাম না, তো বলে ফেলি আপনার সামনে, কোনো হাইড করলাম না। সেইটা হচ্ছে সংকট হয়ে গেছে কি জানেন, ওই যে দর্শনের কথা বললাম, আগের সরকারের দর্শন ছিল মুক্ত বাজারের নামে লুটপাটের অর্থনীতির দর্শন। এই সরকার দেখলাম সংবিধান সংস্কারের নামেও যে কথাটা বলেছে, তারা মুক্তবাজারকে আফোল্ড করার কথা বলেছে। এই সরকার এখতিয়ার বহির্ভূতভাবে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য করিডোর বন্দর দেওয়া সহ, অস্ত্র কারখানা করা সহ অনেকগুলো উইন্ডো তারা ওপেন করার দিকে নিয়ে যাচ্ছে, যা প্রকৃতপক্ষে জনস্বার্থ রক্ষার কাজটা করছে না। তা আমার ধারণা যে তারা যেহেতু এই ধরনের স্বার্থ, জনস্বার্থ রক্ষা বা জনস্বার্থের অর্থনীতি গড়ে তোলার কথাটা ভাবে না, এই জন্য মনে হয় যেটা আমি একটু আগে আকাঙ্ক্ষা করলাম, এই আকাঙ্ক্ষার দিকে তারা যাচ্ছে না। কিন্তু তবু আমরা সফটলি এটা বলছি, কারণ আমরা এখনো চাই এই সরকার এমন বাজেটের মধ্যে এমন একটা বাজেট সে করে যায়, এবং যাতে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবশ্যই হবে বলে আমরা প্রত্যাশা করি, যাতে করে নির্বাচিত সরকার কিন্তু এই বাজেট বাস্তবায়নে আগাইতে হবে। হ্যাঁ, এই বাজেটের একটা ফিসক্যাল করতে হবে। এই সরকার বরঞ্চ যে ট্রেন্ড সেট করার কথা বললাম, ওনারা ক্ষমতায় আসার পরে বিগত দিনের যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের যে বাজেটের অভাব ছিল, তারা কিন্তু অন্যদের সাথতে কথা বলে এইটার একটা মিড টার্ম পর্যালোচনা করে একটা পদ্ধতি চিন্তা করতে পারতেন। ওই নির্বাচিত সরকার এসে কিন্তু একটা চাপে পড়ে যেতে পারে। হ্যাঁ, কারেক্ট, আপনি ঠিকই বলেছেন। সেই জন্য আমরা প্রত্যাশা করব যে যদি মিনিমাম মানে তারা ভালো কাজের একটা ট্রেন্ড সেট করতে পারে ভালো, কিন্তু আমি প্রত্যাশার জায়গায় যে বললাম নিজেও সাহস পাচ্ছি না এই কারণে, কারণ তারা তো মুক্তবাজারকে আফোল্ড করে করতে চায় এবং অনেক দেশকে এবং অনেককে খুশি করে এটা করতে চায়। অনেকের মধ্যে দেশের কি নাই, অবশ্যই আছে। দেখেন, খুবই সিম্পল একটা কথা বললে এর উত্তর আমার ধারণা আমরা যারা শুনছে বা আমি বলার আগেই তারা বুঝে ফেলেছেন, দর্শকরা। এত কথা বললো, তারা কি ব্যবসায়ী সিন্ডিকেটের নামে যে দুর্বৃত্তায়ন করে তাদের কি ভেঙেছে? একটি কথা বলেছে যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারবো না। তাহলে আপনি দেখেন, আপনি বলেন এই যে বড় বড় যারা দুর্নীতির অভিযোগে কি মাজায় দড়ি পড়েছে? বরঞ্চ অনেককে এমন এমন মামলায় দিয়েছে, সেই মামলাকেই আসলে এখন বিতর্ক, এখন এই মামলা, তাহলে মামলাকেও সংকটে ফেললো। কিন্তু আপনি যে পপুলার ডিমান্ড অনুযায়ী এই যে লুটপাট দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে যদি একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে কিন্তু জনসমর্থন পেত এবং বাজেট কেমন অন্যদিকে। ফ্যাসিবাদের পতনের পর তার অর্থনীতিকে যদি ভাঙা না যায়, তাহলে ফ্যাসিবাদ কিন্তু আবারও ফেরে। এই যে আপনি কথাটা বললেন, এই কথাটা আমরা বামপন্থীরা বারবার বলার চেষ্টা করেছি এবং এটা আলোচনার টেবিলও আসে নাই। আমি আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই পয়েন্টটা তুললেন, কারণ এই কথাটা দুইটা বাক্য বলেই আমি ক্লিয়ার করা আমাদের দিক থেকে বলি। একটা হচ্ছে মনে রাখতে হবে, রাজনীতির কথা বলি তো এটা চুপুরি কাঠামো, ভিত্তি কাঠামো অর্থনীতি, আর আমাদের অর্থনীতির দীর্ঘদিনের ভিত্তি হচ্ছে দুর্বৃত্তায়িত অর্থনীতি, লুটপাটের অর্থনীতি। তাহলে যদি এই দুর্বৃত্তায়িত এবং লুটপাটের অর্থনীতি ভাঙতে না পারি, আপনি যতই ওরালি মৌখিকভাবে আমরা ভালো কথা বলি না কেন, কখনো এই পথে আগাতে পারবো না। এইটা হচ্ছে আমাদের রাজনীতির এবিসিডি শিক্ষা। সুতরাং আপনি খুবই অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন। বরঞ্চ আমি মনে করি আমাদের দেশবাসীকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, এই বাজেটের পরে সবাই একটু ভালোভাবে দেখেন এবং এক্ষেত্রে দুর্বৃত্তায়ন ভাঙার প্রচেষ্টা যেটা করা হয়নি সেটাও আমরা ভাঙার দিকে এই সরকারকে নিয়ে যাওয়ার কাজটাও যদি করতে পারি, অন্ততপক্ষে আমাদের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অলিগার্কদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয়নি, বা সেই অলিগার্ক শ্রেণী তারা আবার ভোল পাল্টে নানানভাবে এই সরকারের আশপাশে বা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সাথে এক ধরনের সখ্যতা করে তারা কিন্তু ঠিকই তাদের অবস্থান ধরে রেখেছেন
এবং এটি আমরা সন্দেহ করতেই পারি যে পুরনো পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের সাথে যে তাদের যোগাযোগ এখন নেই, সেটি নিশ্চিত কে করবে? সেটি নিশ্চিত করবার দায়িত্ব তো এই সরকারের ছিল। এটা আপনি যে কথাগুলো বলেছেন, ধরেন এটা আমাদেরও কথা, এই কথার সাথে কোনো দ্বিমত নেই। এবং আপনি খুবই ঠিকই বলেছেন যে যদি একবার কেউ, সে যেই হোক, একবার দুর্বৃত্তায়ন ধারায় পড়ে যায়, সে কিন্তু তখন দেখবে না সে পতিত স্বৈরাচার কিনা আর দেশের মধ্যে থাকা এই যে বললেন আপনি সিন্ডিকেট কিনা, সে তো চাইবে ওই জিনিসটা, মানে সবার সাথে একটা চাইবে হচ্ছে তার অর্থনৈতিক স্বার্থটাই তার প্রধান হবে এবং মনে করবে ভবিষ্যতে এটা আমার টিকে থাকার জন্য সেইটা লাগবে। সেটা তো আমরা ভাঙতে পারিনি। কিন্তু আমি বলছি, যদি এবারের অর্থনীতির এই যে বাজেট পেশের পর আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছুটা হলেও ট্রেন্ড সেট, আমি কারণ আশাবাদ তো আমাকে হইতেই হবে, কারণ আমি তো এই সরকারকে এখনো তার প্রতি উইথড্র করি নাই। না, উইথড্র করেননি সেটি তো পরের কথা। এই সরকার ব্যর্থ হলে তো আপনিও ব্যর্থ হবেন, এটা বটেই। এবং শুধু আমি বলতে রাজনীতিবিদরা, মানে সকল রাজনৈতিক দল, সেটাই বলছি, শুধু ব্যর্থ শুধু না, আপনি দেখবেন অনেক ব্যক্তিবর্গ ছিল বা উপদেষ্টা পরিষদে আছে, তারা কিন্তু যার জায়গায় চলে যাবে। অনেকে শুনি তারা বিদেশি নাগরিক, বিদেশি ছিল, তারা চলে যাবে, ও তাদের মানুষ ও হাতের কাছেও পাবে না, ধরেও কথা জিজ্ঞেস করতে ক্ষতি হবে রাজনীতির। বটেই, ওটা আমরা থেকে শুরু করে যত রাজনৈতিক দল আছি সমস্ত কথার আমাদের উত্তর দিতে হবে, সেটাই আমরা যাই। যার জন্য কিন্তু আমরা বলছি এই যে বাজেটের থেকে আমরা বলছি যে দ্রুততম সময়ে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেওয়ার কাজটা করো। এবং আমি আজকে এই কথাটাই বলতে চাই, ধরেন যদি এই বাজেটে আমরা দেখি যে গতানুগতিকতা এবং গত সরকারের ছায়াটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, তাহলে একটা নির্বাচিত সরকার আসলে তখন কিন্তু একটা প্রধান কাজ হবে এইটাকে রিভাইভ করা। তা সুতরাং আমি ওইটাকে একটু পজিটিভ জায়গা থেকে বলতে চাই যে বাজেট ঘোষিত যেটা হচ্ছে, এই বাজেটের পরেও যদি তারা এত সবের পরেও একটু কথাবার্তা বলার মধ্য দিয়ে কিছু সংসদীয় বাজেটে অন্ততপক্ষে একটা রেখা তৈরি করতে পারে, তাহলে অন্ততপক্ষে অনেক কাজ আগামীতে নির্বাচিত সরকারের পক্ষে সুবিধা হবে। এবং জনগণের কাছে আমি পজিটিভ এই কারণে সিগন্যাল দিতে চাই, কারণ আমি কিন্তু একটু পজিটিভ স্টাইলে আলোচনা করছি, অন্য নেগেটিভগুলো আজকে গেলাম না। সেটা হচ্ছে কি জানেন, এত বড় একটা গণ অভ্যুত্থান, আমি এই কথাটা বারবার বলছি, তারা তো শহীদের মৃত্যু, তারা তো বেঁচে নাই, তাদের আকাঙ্ক্ষা আপনি কিন্তু এখন ডেকেও জিজ্ঞেস করতে পারবেন না। আহত যারা আছে তাদের আর্তনাদ শুনছি, কিন্তু আরেকটা আর্তনাদ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, যেটা আমাদের বুক পেতে শুনতে হবে। সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা একেবারে শিশু থেকে শুরু করে বয়স্করা হাতে ধরে এই সংগ্রামে সামিল হয়েছিল, তাদের যে মনটা ভেঙে যাচ্ছে, তাদের যে আকাঙ্ক্ষা যেটা ছিল এইটা যে ভেঙে যাচ্ছে, তাতে শুধুমাত্র তার ক্ষতি হচ্ছে না, আগামীতে একটা বড় আকাঙ্ক্ষার যে লড়াইটা আসবে, এই লড়াইয়ে কিন্তু সে নিজেকে গুটিয়ে নিয়ে গেলেই সুযোগটা পেয়ে যাবে কারা? পতিত গ্রুপ, স্বৈরাচারী গ্রুপ, অপশক্তি গ্রুপ, যেটা আমাদের দেশকে অগ্রসর, বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, যেটা ইন লং টার্ম আমরা যে একটা ভালো বাংলাদেশের স্বপ্নের দিকে আগাতে চাই সেইটাকে ক্ষতিগ্রস্ত করবে এবং একটা দীর্ঘ সময়ের জন্য একটা সংকট তৈরি করতে পারে। সেটা আমরা আসলে চাই না বলেই এখনো পর্যন্ত আমরা এই পজিটিভ যতটুকু পারি আমরা এদের কাছ থেকে সেটা আদায় করে নিয়ে এই কাজটাই করতে চাই। আমার ধারণা বাজেটকে নিয়ে আমরা সেই প্রচেষ্টাই গ্রহণ করব। জি প্রিন্স ভাই, আর আমরা শেষ করব আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। আজকে থেকে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক, ধারাবাহিক বৈঠক শুরু হবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিয়েছিল, প্রত্যক্ষভাবে রাজপথে ছিল ৬৮টির মতো রাজনৈতিক দল, নতুন যারা যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের হিসেবটি সঠিক না জানবার কারণে আপাতত ৬৮টি রাজনৈতিক দল মাঠে আছে ধরেই আমরা কথা বলছি। তো সেই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও ঐক্যমত কমিশনের বৈঠক হবে। এর আগে একবার ধারাবাহিকভাবে আপনারা মিটিং করলেন, এই দ্বিতীয় ফিসক্যালে এসে নির্বাচন কিন্তু মুখ্য হয়ে আছে এখন, যে রোডম্যাপ এবং ডিসেম্বর না ফেব্রুয়ারি না জুন এই জায়গাটিতে আটকে আছে। এবং যে সংস্কার কমিশনের যে ১৬৬টি পয়েন্ট তারা প্রস্তাব করেছে, তার মধ্যে শুধুমাত্র মোটা দাগে ২টি জায়গায় এখন বিরোধ রয়েছে, বাদবাকিগুলোতে মোটামুটি এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। এই যে সেকেন্ড ফিসক্যাল শুরু হচ্ছে, এখানে আপনি কতটুকু আশাবাদী? এই বৈঠকে আলোচনা কি হবে? যদিও এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ঐক্যমত কমিশনের বৈঠকে গেলে শুধু ২ মিনিট সময় দেয়া হয়, ২ মিনিটের মধ্যে সম্ভাষণ জানাতে জানাতেই ১.৫ মিনিট শেষ, ৩০ সেকেন্ডে আর কি কথা বলবো।
না, একটু আমি আপনাকে একটু ক্লিয়ার করি বা যারা শুনছেন তাদেরকে। আচ্ছা, তার আগে আমি 2 সেকেন্ডে একটা কথা বলে নিই যে বাজেট নিয়ে আলোচনার সাথে আমি ওই কথাটা যুক্ত করতে চাই। দেখেন, আমাদের অনেক দিনের ডিমান্ড যে মিনিমাম একটা রেশন ব্যবস্থা চালু করো, সার্বজনীন রেশন ব্যবস্থা। আর একটা হচ্ছে জাতীয় ন্যূনতম মজুরি, যেটা সবার জন্য, শুধু সরকারি কর্মচারী না, অন্ততপক্ষে এই দুইটা কাজ, এই দুইটি কাজ করলে তো বৈষম্য এই যে থাকলোই না, বললাম, সমাজে বৈষম্য থাকলো না। কর্মসংস্থানের কতগুলো ক্ষেত্র তৈরি করা জরুরি, এইটা দেখা দরকার বলে মনে করি। এবার আমি আপনাকে আসি, এটা আমার ধারণা যে ওনাদের প্রচার মিডিয়া কেন কারেক্টলি প্রচার করে না, এটা আমি একটু ক্ষোভের কথা বলে গেলাম। অ্যাকচুয়ালি আজকে যে বৈঠকটা হচ্ছে এটা কিন্তু আসলে কোনো বৈঠক ওই অর্থে না, আমি বলে দিচ্ছি আপনাকে। আজকে হচ্ছে আমার বিবেচনায়, কথাটা আমি বলতে চাইছিলাম না, ওই যে বলি অনেক কথা বলতে চাই না বা চলে আসে, আজকের বৈঠক না করলেও হতো। কেন তাও বলে দিই। আজকে ওনারা বলছেন দ্বিতীয় পর্ব যেটা ওনারা করবেন তার উদ্বোধন। এটা কি প্রয়োজন আছে ভাই? একেবারে আমি অফিসিয়াল বলছি, চিঠি আপনাকে দেখাইতে পারি, কারণ আমার পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকে তো চিঠি দিয়েছে, আমরা ওইখানে আমাদের প্রতিনিধিরা অংশ নেবে না, তো সুতরাং আমি জানি একেবারে বলছে দ্বিতীয় পর্বের উদ্বোধন। তা দ্বিতীয় পর্বের উদ্বোধন আমার বিবেচনায় কোনো প্রয়োজন ছিল না। এটা একটা মানে আপনি, হ্যাঁ সময় আছে, ভালো, সবাই মিলে যাবে, কথা বলবে। এবং এইখানে আপনি যেটা বলছেন, এইখানে কিন্তু আমার জানা মতে, আমি আই এম নট কনফার্ম, পত্রিকায় যেটা দেখলাম 31 বা 32টা দলকে আমন্ত্রণ জানাইছে যারা আলোচনায় ছিল। আবার ইতিমধ্যে আমাদের পরিচিত দু একটা দল আছে, যেমন বামপন্থীদের, তারা ওই আলোচনায় আমন্ত্রিত ছিল কিন্তু তারা আমন্ত্রণ পায়নি। এরকম আমি অন্ততপক্ষে 3টা দলের কথা জানি, মানে আমাদের বাম জোটে আমাদের 6টি দল, আমরা 3 দল আমন্ত্রণ পেয়েছি, 3 দল আমন্ত্রণ পাইনি। কেন আমি জানি না, তাহলে কয় দল আমি জানি না। তো ওইখানে ধরেন আজকে গেলে আমাদের প্রধান উপদেষ্টা হয়তো ভাষণ দেবেন, সহ সভাপতি তিনি হয়তো একটা জেনারেল কথা বলবেন আর বলবেন দ্বিতীয় পর্ব উদ্বোধন করলাম। তা সেইটার আমি আর যদি বলতে দেয়, আপনি ঠিকই বলেছেন। সুতরাং আজকের এইটাকে আমি খুব একটা উল্লেখযোগ্য, হয়তো এটা পত্রিকায় আসবে করলাম, কিন্তু ওনারা আর একটা কাজ করছেন, সেটা আমি বলছি। ইতিমধ্যে সেই চিঠি আমরা পেয়েছি, সেখানেও আমরা অংশ নেব। অংশ নেওয়ার নানা পথ আছে, আমরা উপস্থিত থেকে করতে পারি বা লিখিত মতও দিতে পারি, কিন্তু সেইটার আগেও ওনারা না করলেও পারত। সেটা কি বলছি যে আজকে তো বললাম এই উদ্বোধন করছেন, আগামীকাল থেকে ওনারা ঈদের আগে ধরেন আগামীকাল ওনারা 4টা বা 5টা প্রধান প্রশ্ন নিয়ে, যেটা কিছুটা দ্বিমত আবার ঐক্যমত আছে, ওইটা নিয়ে আলোচনা করতে চান ওইখানে বসে। তো ওইখানে বসে আলোচনায় সম্মিলিত বড় মিটিং ঐক্যমত হবে কিনা আমার বিবেচনাটা একটু কঠিন কাজ। কিন্তু ওনাদের সাথে যে বৈঠক করতে গেছে সেখানে তো খোলা মনে আলোচনা করা গেছে। এবং আপনি যে বললেন 2টা না, মোটা দাগে অনেক প্রশ্নে দ্বিমত আছে, বরঞ্চ ঐক্যমত্য আছে, যেটা সেটা আমি এখানে বলে দিচ্ছি। ধরুন দুর্নীতি দমন সংস্কারে, বিচার বিভাগ সংস্কারে, জনপ্রশাসন সংস্কারে, মাত্র 5টি সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করেছে। এবং এইখানে কোশ্চিনিয়ার বললে আমার বিবেচনায় 700-800 প্রশ্ন ছিল, মাত্র 161টা প্রশ্ন নিয়ে আসছে। তো এইবার সফলতার জন্য আমাদের কথা পরিষ্কার, ওইখানেও বলে আসছে, আজকে আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি। আমাদের বিবেচনায় ওনারা আলোচনা করতে যেয়ে কিন্তু বুঝে নিয়েছেন যে কোন দলের কি অভিমত। ওনারা কিন্তু নিজেরাই কংক্রিট করে বলতে পারেন যে কোন পয়েন্টে 100% ঐক্যমত্য আছে, কোন পয়েন্টে 90% ঐক্যমত, কোন পয়েন্টে ঐক্যমত্য নেই, হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যেটা সম্ভাবনা নেই ওইটা বাদ দেবে, কারণ ঐক্যমত্য ছাড়া তো কিছু করবে না। এটা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে অনেক আগে বলছে, এবং করবে মানে তাও কি, সেটাও বলে দিই। আগে আর একটা পয়েন্ট সবাই করবে কে, করতে হবে নির্বাচিত পার্লামেন্ট। এটা আগে সুনির্দিষ্ট করে ফেলি আমরা, যে আমরা এখন যে ঐক্যমত্য করব, সুনির্দিষ্ট পার্লামেন্ট করবে, আর এখন যদি কিছুটা আইন করে করা যায় করবে, অসুবিধা নেই। কিন্তু আমরা যে কাজটি করলেও তো আইনটি বৈধতার জন্য পার্লামেন্টে যেতে হবে, সেটা হচ্ছে যদি আপনি অধ্যাদেশ করেন। কিন্তু কিছু আইন, ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য জরুরি কতগুলো কাজ আছে, ওইটা না করলে ভালো নির্বাচন হবে না, যেটা আমরাও চাই, সেটি করতে পারবে, সেটা কিন্তু আইন করে করতে পারবে। আমরা কিন্তু সেটাই বলছি। তাহলে আলোচনা ওনারা যদি ফোকাল পয়েন্টটা রাখেন যে আমরা ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, আসেন 1, 2, 3, 4 করে আলোচনা করি। আমি ক্ষোভের সাথে বলছি, এই আলোচনা কিন্তু ওনারা এখনো ডায়লগ ওপেন করেননি, কারণ ওনারা নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে আলোচনাগুলো করেছে তাতে কিন্তু ভালো নির্বাচনের জন্য ওই যে টাকার খেলা বন্ধ, পেশি শক্তি বন্ধ, এইগুলো করেন নাই। একটাই আছে, নির্বাচনকালীন সরকার কি হবে সেটার একটা খালি আছে, সেটার মধ্য দিয়ে আমরা কিছুটা আগাতে পারি। আর হচ্ছে ওনারা অনেকগুলো প্রশ্ন, যেটা আমি মনে করি ওই যে 90% দ্বিমত যেটা আছে, হ্যাঁ ওইটা নিয়ে আলোচনা করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু ওনারা যে ব্যাপারে ঐক্যমত্য হচ্ছে না, সেইটা যদি আলোচনার টেবিলে আনেন তাহলে এটা কালক্ষেপণ হবে। তা আমি ওনাদের অনুরোধ করব, যেগুলো তো ঐক্যমত নাই সেগুলো ঐক্যমত হওয়ার সম্ভাবনাও নাই, আমি যে আলোচনার দরকার নেই, কারণ ওনারা তো অনেকদিন আলোচনা করলো। ধরেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা কিন্তু 3 বার গেছি,
প্রথমবার যে আমাদের কথাগুলো লিখিত দিয়ে আসছিলাম, তারপরে 2বার ডায়লগ করে 166টা প্রশ্নে আমাদের কি মত পরিষ্কার করে বলে এসেছি। তাহলে আর তো নতুন আমাদের সাথে কথা না বললেও চলতো, বোঝার জন্য বলছি। চলতো এই অর্থে, ওনারা আমাদেরকে খালি যদি বলতো যে ভাই এই 100% ঐক্যের সাথে আপনারা এর সাথে আসেন, সুতরাং এগুলো আপনারা একটু জনগণের সামনে ঘোষণা দেন, আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন। এইভাবে যদি দলগুলো বলতো তাহলে ভেরি সিম্পল জিনিস এটা হইতো, মানে একটা চিঠি দিলেই হইতো। বরঞ্চ শুনে রাখেন, এর থেকে আমরা একটা বাড়তি কথা ওই ঐক্যমত্য কমিশনকে বলে এসেছিলাম, আমরা সেই জায়গায় কিন্তু থাকতে চাই। বলেছিলাম যে আপনারা এই কাজগুলোর সাথে যদি এটা করতেন, জনগণ যেটা শুনতে চায় যে রাজনৈতিক দলের একটা আচরণবিধি, যে আমরা নিজেরা গন্ডগোল ফ্যাসাদ করব না, আমরা কিছু হলে পরস্পর কথা বলে মীমাংসা করব, আমরা কেউ ওই যে পতিত স্বৈরাচারকে প্রশ্রয় দেব না, আমরা কেউ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদের প্রশ্রয় দেব না, কথার কথা বললাম। এইরকম কতগুলো জিনিস, মুক্তিযুদ্ধের প্রশ্ন তো আসলে আপোষের কোনো সুযোগ নেই। আমি বলছি যে যদি এইটাই অটো, আমরা বিভিন্ন দল এইরকম যদি ওনারাও বলতেন, ওনারা না বললে হয়তো রাজনৈতিক দলগুলো, আমি আশা করি ইলেকশনের আগে আমরাও নানাভাবে কথাবার্তা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে, আমরা হয়তো অটোভাবেই আমরা একটা জেনারেল ঘোষণা দেবো, যাতে আমাদের অনেক পার্টির পক্ষ থেকে দেবো, বিএনপি তার পক্ষ থেকে দেবে, অন্যরা তাদের পক্ষ থেকে দেবে, যদি জোট হয় কোন জোটের পক্ষ থেকে, হ্যাঁ এটাই যাবে যে যার অবস্থান থেকে। তাতে এই যে এত বড় গণ অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলোর প্রতি হয়েছে, যাতে করে আমরা একটু রিভিজিট করে আমরা তাদের পক্ষে অবস্থান নিচ্ছি। অন্তত পক্ষে গণতন্ত্রের প্রশ্ন, ধরেন আমরা সমাজতন্ত্র চাই, বিএনপি বাংলাদেশী জাতীয়তা প্রতিষ্ঠা করছে, ওইখানে তো ঐক্যমত্য হবো না, দরকার নেই ঐক্যমত্য, এটা তো পার্টি প্রিন্সিপাল, সেটুকু ঐক্যমত্য হওয়ার দরকার নেই। কিন্তু আমরা পরস্পর সংকট হলে কথাবার্তা বলে মীমাংসা করব, এবং বড় বড় সংকট ঐক্যবদ্ধ না হয়ে কোনো সিদ্ধান্ত নেব না, এরকম জায়গায় যদি করি। আর সবচেয়ে দুর্বৃত্তায়ন, তারপরে এই যে পতিত স্বৈরাচারী শক্তি, কর্তৃত্ববাদী শক্তি, ঘাতক, 71-এর ঘাতক বলি, 24-এর ঘাতক, এদের প্রশ্রয় দেব না, এইরকম কতকগুলো জায়গায় আমরা যদি ঐক্যমত্য হয়ে আমরা ঘোষণা দেই, আমার ধারণা সেইটা হবে জনগণের জন্য রাজনৈতিক দলগুলোর অন্যতম অঙ্গীকার। এবং আমরা ওনাদেরকে বলেছিলাম সেইটাই আসা দরকার ছিল বলেই আমরা এই সবগুলো রাজনৈতিক দলের ঘোষণাকে একত্র করে যদি অন্তর্বর্তীকালীন সরকার একটি চার্টার হিসেবে ঘোষণা করে, সেটি কাঙ্ক্ষিত সমাধান হয়ে যায়। খুবই ঠিকই বলেছেন, আমরা সেই জায়গায় তো আমাদের কোনো আপত্তির জায়গা নেই, কিন্তু ওনারা বাড়তি করতে গেলে এইটা হবে না। এবং যদি ওনারা মাথায় কিছু থাকে যে আমি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি, ওইটা বাস্তবায়ন করব, তাহলে সেটা হবে না। আমি এটা এরকম কিছু কি মনে হয় আপনার কাছে বিশেষ কোনো উদ্দেশ্য? সেটা মনে হয়েছে। কেন আমি ছোট করে দুইটা কথা বলি, কারণ এই কথা বড় আলোচনা তো। একটা হচ্ছে, দেখেন এই সরকার একজন প্রেস সচিব, যখন আমরা করিডোর, বন্দর, তারপরে এই যে রাজস্ব বোর্ড ভাঙা, এইসব নিয়ে কোশ্চেন করলাম, বললো যে আমাদের সব ম্যান্ডেট আছে, এই সংস্কারে সব আমরা করে যেতে পারি। তাহলে এইখান থেকে আমাদের প্রত্যাহার করতে হবে, এটা তো কারেক্ট না। তারপরে ধরেন কেউ প্রথমে এসে বলছে সংবিধান একেবারেই পুনর্লিখন করতে হবে, কিন্তু কমিটি হয়েছে সংবিধান সংস্কার কমিটি। তাহলে এই ধরনের, এবং আমরা আলোচনায় যে দেখেছি যে ওনারা, এই যে কথাটা আমি জানি না আপনার এখানে আগে বলেছি কিনা, আজকে ওইটা বলে কনফার্ম করি, যে ওনারা একমত, দ্বিমত, আংশিক মত, বিভিন্ন কোশ্চেন আপনি বিখ্যাত সাংবাদিক জানেন, কিন্তু এগুলো বাস্তবায়ন হবে কিভাবে, লিখতে যেয়ে প্রথমে করছেন, প্রথম দ্বিতীয় যাই হোক, গণপরিষদের মাধ্যমে না গণভোটের মাধ্যমে না সংবিধান কাউন্সিলের মাধ্যমে। তো আমার বিবেচনাটা ওনাদের সামনে বলেছি বলে আজকে অন এয়ারে বলছি, আমরা বলছি এগুলো প্রভোক কোশ্চেন, আপনি এগুলো রাখতে পারেন, কিন্তু 1 নম্বর রাখা উচিত ছিল নির্বাচিত সংসদের মাধ্যমে। ওইখানে লিখছে গণপরিষদের মাধ্যমে, তা গণপরিষদ আর পার্লামেন্ট তো এক না, গণপরিষদ তো ভিন্ন অঙ্গীকার হয়। তাহলে আমাদের কাছে মনে হয়েছে কতগুলো কোশ্চেনে ওনারা হয়তো চেয়েছিলেন, আমি সেটা নিয়েও আজকে কথা বলছি না, এই কারণে হয়তো কেউ চাইতে পারেন। আমরা বলেছি এইটা আপনাদের চাওয়া, আপনারা দরকার রাজনৈতিক দল করেন, করে ওই চাওয়া নিয়ে জনগণের কাছে যান, জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয় আপনারা ক্ষমতায় সেটা করেন, কিন্তু তার আগে আমাদেরকে জোর করে করাবেন বা জোর করে চাপাই দেবেন, তো এটা একটা কর্তৃত্ববাদী প্রবণতা। মানে আপনার কাছে কি প্রিন্স ভাই মনে হয়েছে যে তারা কোনোভাবে কর্তৃত্ববাদকে এস্টাবলিশ করতে যাচ্ছে? আমি ওই যে বলে দিলাম তো, কোশ্চেনিয়ার দেখেই মনে হয়েছে, যেটা ওনাদেরকে লিখিতভাবে বলেছি, মৌখিকভাবে বলেছি। তবে আমি আশা করব ওনাদের সাথে আমাদের যে 2টা ডায়লগ হয়েছে, আমি এটাকে বলি সব জায়গায়, আপনাদের কাছেও বলি, 2টা ডায়লগ আমাদের কাছে মনে হয়েছে এটা সৌহার্দ্যমূলক পরিবেশে হয়েছে। ওইখানে কিন্তু কোনো কথা বন্ধ করা না, সেটা হয় নাই, যুক্তি না, যুক্তি পাল্টা যুক্তি ওনারা শুনেছেন। কিন্তু দেখতে হবে, আপনি শুনলেন ভালো করে, কিন্তু যদি বিষয়টা দাঁড়ায় সালিশ মানি তাল গাছটা আমার, তাহলে তো হবে না। আপনি শোনার পরে যুক্তি পাল্টা যুক্তির পরে মুক্তি তো মিলতে হবে, তাহলে মুক্তি মিলবে যতটুকু আমরা ঐক্যমত্য হয়েছি সেটুক করার মধ্য দিয়ে, আর বাকিটা যার যার মত প্রচারের কাজটা করব তার মধ্য দিয়ে। এটাই হচ্ছে সমাধান। আমি আশা করব সেই সমাধানের পথেই এই সরকার আগাবে। জি।
ধন্যবাদ প্রিন্স ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে সংকট যতই ঘনীভূত হোক, সমাধান সূত্র দ্রুতই আমাদের সামনে চলে আসবে এবং বাংলাদেশও কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে এগিয়ে চলবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।